আমি আগেই বলেছি যে গত বছরের 5ই আগস্ট হাসিনা যেই না পালিয়ে ভারতে গিয়েছেন, সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদির জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন। কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদি একের পর এক সমস্যায় রয়েছেন। এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, তারপর নেপালে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। এখন ঠিক একইভাবে মোদিকে হঠাতেও এই জেনজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন যে এই একনায়কতান্ত্রিক স্বৈরাচার মোদিকে হটানোর জন্য যারা তরুণ আছে, যে জেনারেশন জেড, জেনজি, তারা তোমরা বিক্ষোভ শুরু করো। তো আমি যুগান্তর থেকে পড়ি যে ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদী সরকারকে হটাতে তরুণ ভোটার এবং জেনজিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই আহ্বান জানান। এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন যে শুধু ভোটার তালিকায় গোলমাল তাই নয়, বরং ভোটার তালিকা থেকে বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত, আদিবাসী এবং ভোটারদের ভোট মুছে দেওয়া হয়েছে। তাই সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে ভারতের জেনজিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানাই আমি। এবং তিনি লিখেছেন, দেশের যুবক, ছাত্রছাত্রী, জেনজি এই ভারতের সংবিধান রক্ষা করবে, গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুখবে। আমি সবসময় তাদের পাশে আছি, ছিলাম, থাকব। এবং দর্শক, এই সময় এসে এই জেনজিদের কাছে আন্দোলনের মাধ্যমে, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা স্টাইলে আন্দোলনের মাধ্যমে মোদিকে হটানোর যে আহ্বান জানিয়েছে রাহুল গান্ধী, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা মাত্র কয়েকদিন আগেই নেপালের এই জেনজি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নামে এবং ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যায় কেপি শর্মা ওলি। এবং ঠিক তার 1 বছর আগে বাংলাদেশে এই জেনজি রাস্তায় নামে এবং ভারতে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। তো এই কারণেই নরেন্দ্র মোদী খুব বিরক্ত এবং খুব ভয় আছে, কোনো সন্দেহ নাই। আবার রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং। তিনিও লিখেছেন যে ভারতের গণতন্ত্র রক্ষার জন্য এখন জেনজিদের একটা বিপ্লবের প্রয়োজন। দেশের যুব সমাজকে তাদের অধিকারের জন্য জাগ্রত হতে হবে। এবং আপনারা জানেন যে 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন যে গতকাল মোদীর জন্মদিনে যেভাবে হাজার হাজার কোটি টাকা ধাপে ধাপে উড়িয়ে দেওয়া হয়েছে, তার উপর কড়া নজর ছিল বেকার যুবকদের। বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, আর তুমি জন্মদিনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছ, এর হিসাব নেওয়া হবে, এই টাকা দেশের। আবার নরেন্দ্র মোদীও থেমে নেই। রাহুলের এই পোস্টের পরে এর কঠোর সমালোচনা করেছে নরেন্দ্র মোদীর লোকজন। এমপি নিশিকান্ত দুবে বলেছেন যে ভারতের জেনজি পরিবারতন্ত্র, দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী। কাজেই এই জেনজি তোমাদের ডাকে সাড়া দিবে না। এই জেনজি সোনিয়ার পরে রাহুল, এইসব রাহুল টাহুলকে মেনে নিবে না। এবং আরো লিখেছেন যে এই জেনজি হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়েছে, ভালো কথা। আবার নেপালে অলিকে তাড়িয়ে ওরা নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে, তাও ভালো কথা। এখন এই জেনজি ভারতকেও হিন্দু রাষ্ট্র বানাবে। তোমরা রাহুল গান্ধীরা যে ভারতের স্বপ্ন দেখো, সেটা জেনজিরা হতে দেবে না, বরঞ্চ জেনজি তোমাদেরকে দেশ ছাড়া করবে। তুমি এবং তোমার মা সোনিয়া, বোন প্রিয়াঙ্কা, তোমরা দেশ ছাড়ার জন্য তৈরি হও। অনুরাগ ঠাকুর, মোদীর চেলা অনুরাগ ঠাকুর, তিনি বলেছেন যে আসলে রাহুল গান্ধী উস্কানি দিয়ে এই ভারতের পরিস্থিতি বাংলাদেশ এবং নেপালের মতো অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন, অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইতেছেন। এই হলো কি ঘটনা। এখন নরেন্দ্র মোদী ভয় আছে যে কোন সময় তার বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু হয়। ভারতের জন্য একটা দুঃসংবাদ হলো যে আমেরিকা কিন্তু ভারতকে ছাড়বে না, একের পর এক শক্ত পদক্ষেপ কিন্তু নিচ্ছেই। ইরানে ভারত একটা বন্দর পরিচালনা করে, চাবাহার বন্দর। সেই বন্দরে ভারতের কোটি কোটি ডলার বিনিয়োগ আছে। সেই বন্দরে এখন আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, বলতেছে ওই বন্দরের উপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এবং ওই বন্দরে ভারতের একটা বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে, কারণ ওই বন্দর একটা টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানি করার জন্য। এবং ইরানের এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত এবং ইরান যৌথভাবে গড়ে তুলেছে, এবং এই বন্দর পরিচালনাকারী সংস্থাগুলির উপরে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে আসলে ভারতকে আরেকটা শিক্ষা দিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই নিষেধাজ্ঞা 29 সেপ্টেম্বর চালু হবে। এই বন্দর করার জন্য ভারত এবং ইরানের মধ্যে সমঝোতা হয় 2003 সালে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে ইরান সফর করার সময় সেই সমঝোতা অনুমোদন পায়। এই বন্দর ব্যবহার করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান থেকে সরাসরি ভারতে প্রথমবার পণ্য এসেছিল 2019 সালে। কিন্তু এখন মার্কিন নিষেধাজ্ঞার ফলে এই সকল সুযোগ সুবিধা বন্ধ করতে হবে ভারতের। এটা ভারতের জন্য বিশাল আরেকটা ধাক্কা। আপনারা অলরেডি জানেন যে ভারতের উপর আমেরিকার 50% শুল্ক অলরেডি বজায় আছে, এবং এতে ভারতের অর্থনীতি অলরেডি এটা বিরাট ধাক্কা খেয়েছে। আমি বলেছিলাম না যে হাসিনা আমাদের জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছে, কারণ হাসিনা পালনের পর থেকেই ভারতের একের পর এক দুর্ভাগ্য। দিনে দিনে ভারতের মানুষের মন বদলে যাচ্ছে। নতুন জেনারেশন হচ্ছে জেনারেশন জেন জেড, এই জেনজি জেনারেশন। এদেরকে বাগিয়ে আনার জন্য, এদের মন বোঝার জন্য চিন্তা ভাবনা সেটা মোদী সরকারের নেই। নরেন্দ্র মোদীর খালি একটাই কথা, সেটা হচ্ছে যে হিন্দুত্ববাদ। তিনি মানুষকে জুজুর ভয় দেখাচ্ছেন, তিনি ধর্ম কাট খেলতেছেন। তার কথাই হচ্ছে একটা, বিজেপি না থাকলে বাংলাদেশ থেকে মুসলমান এসে পড়বে, পাকিস্তান থেকে সন্ত্রাসী এসে পড়বে। এই সমস্ত বিভিন্ন জুজুর ভয় দেখিয়ে একের পর এক তিনি বারে বারে নির্বাচন জিতেছেন এবং সফল হয়েছেন। কিন্তু সবকিছু একটা শেষ আছে, সেই শেষ সময়টা বোধহয় এবার এসে গিয়েছে। কয়েকদিন আগে বিহার একটি জনসভায় নরেন্দ্র মোদী বলেছেন যে বিহারের নাকি জনসংখ্যা বদলে যাচ্ছে, মানে একটা যে ডেমোগ্রাফিক যে একটা অবস্থা সেটা বদলে যাচ্ছে। কিভাবে বদলে যাচ্ছে? বিভিন্ন দেশ থেকে নাকি দলে দলে মুসলমান ঢুকতেছেন অবৈধভাবে, দলে দলে, এবং বিরোধী দলগুলো সেই মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করে এই মোদীকে সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সেই একই কথা, সেই পুরান কথা। দলে দলে মুসলমানরা ঢুকবে, কোথেকে ঢুকবে? হয় পাকিস্তান থেকে না বাংলাদেশ থেকে, তাই না? আর পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে দলে দলে মুসলমান ঢুকবে, তখন কি তোমাদের বিএসএফরা ঘোড়ার ঘাস কাটছিল? তোমাদের বিএসএফ ঘুমাইতেছিল? ঘুমায় নাই তো। তাহলে এই যে মিথ্যা কথাগুলো, এগুলো কি জনগণ বোঝে না? এখন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে বিশাল ষড়যন্ত্র হচ্ছে ভারতকে নিয়ে, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে আসা হচ্ছে, তার মতো একটা প্রধানমন্ত্রী তিনি এটা কথা বলবেন কোন প্রমাণ ছাড়া, কিন্তু তিনি বললেন। তাহলে এই যে হাজার হাজার মুসলমান ঢুকেছে ভারতে, এইটা আসলে কতখানি সত্য? আমি যদি হিসাব দিই, মনে করেন যে বাংলাদেশ থেকে কতজন মুসলমান ভারতে ঢুকতেছে, তাহলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাব বলছে যে 2016 সালে ভারতে ঢোকার সময় 1600 বাংলাদেশি ধরা পড়েছে। 17-18 সালে এটা ছিল 907 জন এবং 884 জন। 2019 সালে ছিল 1109 জন। 2020 সালে 955 জন। তাহলে এটা হচ্ছে বিএসএফ এর রিপোর্ট। মানে একটা বছরের যে কোনো ধরা পড়ে তার ভিতরে হয়তো 884 জন, 907 জন, মানে এই 1000-এর আগে বা পরে। তাহলে নরেন্দ্র মোদী বলতেছেন যে হাজার হাজার ধরা পড়ে, ঢুকতে পারেন, এটা ধরা পড়ে যায়, আর ধরলাম অনেকে ঢুকে, কিন্তু হাজার হাজার কোত্থেকে এলো? আবার অনেকে আছে তারা ভারতের নাগরিক, তারা বাংলাদেশে আসে অবৈধভাবে, আত্মীয় স্বজন আছে দেখা করে চলে যায়। ঠিক সেম ক্ষেত্রে আবার বাংলাদেশে অনেকে আছে বর্ডার পার হয়ে ঢোকে, ভারতের আত্মীয় স্বজন আছে দেখা করে চলে যায়, তারা কিন্তু সেখানে রাজনীতি করার জন্য যায় না। সুতরাং নরেন্দ্র মোদী একদম ডাহা মিথ্যা কথা বলতেছেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এবং তিনি বলতেছেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মুসলমান বাড়তেছে, যেমন তিনি বলতেছেন নদিয়া, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার এইসব জায়গায় মুসলমান বাড়তেছে। কিন্তু পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে যে যেসব জায়গায় মুসলমান বাড়তেছে ওইসব জায়গায় হিন্দুও বাড়তেছে, কারণ ওই এলাকাটাতেই মানুষ বেশি এবং এবং প্রজনন হার বেশি। কিন্তু উনি ওই হিন্দুদেরটা বলতেছেন না, শুধু মুসলমানদেরটা বলতেছেন যে হ্যাঁ মুসলমানদের জনসংখ্যা বাড়তেছে, মুসলমানদের সন্তান বেশি হচ্ছে, কিন্তু ওইসব এলাকায় হিন্দুদের সন্তান বেশি হচ্ছে। আর এই যে তিনি বলতেছেন যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে জায়গায় জায়গায় মুসলমান আসতেছে, এর প্রমাণ কই? এর কোনো প্রমাণ নাই। কিন্তু ওই যে সামনে আসাম,
বিহার, পশ্চিমবঙ্গের যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন জিততে হলে মোদির হাতে একটাই অস্ত্র, ধর্মকার্ড খেলা, যে সব নিয়ে যাবে মুসলমানরা, সব শেষ করে ফেলবে। এই ধর্মকার্ড খেলতে খেলতে তিনি যে নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে ভবিষ্যতে ভারতের জন্য কত বড়টা ক্ষতি করতেছেন, এটা তিনি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার একটা বয়ান তৈরি করেছিল, জার্মানরা খেতে পাচ্ছে না, জার্মানরা চাকরি পাচ্ছে না, জার্মানদের সম্পত্তি হচ্ছে না, জার্মানরা সুখে নাই, কারণ ইহুদিরা সবকিছুতে ভাগ বসাচ্ছে। এই ইহুদিরা জার্মানদের ভূমি দখল করতেছে, ইহুদিরা জার্মানদের চাকরির বাজারে ভাগ বসাচ্ছে, ইহুদিরা জার্মানদের পণ্যের বাজারে ভাগ বসাচ্ছে। সুতরাং উপায় একটাই, সকল ইহুদিদেরকে নিধন করে ফেলুন। বাস তাই হলো। হিটলার ধরে ধরে ইহুদিদেরকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে প্রায় 3 লক্ষ ইহুদি হত্যা করলো। কারণ হিটলার একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে সকল সমস্যার মূলে ইহুদি, সুতরাং ওদেরকে মেরে ফেললেই জাতি হিসাবে আমরা উন্নতি এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে যাব। ঠিক তেমনি নরেন্দ্র মোদীও এই মুসলমানদের কল্পিত শত্রু বানাচ্ছে হিন্দুদের কাছে। সকল সমস্যার মূল এই মুসলমানরাই। একটা সূর্য উদয় হয় আবার অস্ত যায়, নরেন্দ্র মোদীর সূর্য এখন অস্তের দিকে, এবং সেটা খুব দ্রুতই ভোটের মাধ্যমে ভারতের জনগণ বুঝিয়ে দেবে। মাত্র 1 বছরের সামান্য কিছু বেশি সময়ের মধ্যে দক্ষিণ এশিয়াতে দুটো ছাত্র যুব অভ্যুত্থান আমরা দেখে ফেললাম। একটা বড় ধরনের গণজাগরণ ঘটেছে নেপালে, বাংলাদেশে, যা পুরো অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন করে ভাবতে বাধ্য করছে। একটা হলো গত বছরের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান, এবং অন্যটা হলো তার কিছুদিন পরে নেপালের জেনজির বিদ্রোহ। দুটো আন্দোলনই আপাত দৃষ্টিতে তরুণ প্রজন্ম দ্বারা পরিচালিত, এবং তাদের মূল ক্ষোভ ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে। কিন্তু তাদের গতি প্রকৃতি, সরকারের প্রতিক্রিয়া এবং পরিণতি ছিল একেবারে আলাদা। এই আলাদা চরিত্রটাকে একটু খতিয়ে দেখলে বোঝা যাবে যে দুটো ঘটনার চেহারা চরিত্র এক হলেও বাস্তবে দুটো জনজাগরণের প্রেক্ষাপট থেকে তার পরিণতি বা সম্ভাব্য পরিণতি সবটাই অনেকটা আলাদা। আর মজার কথা হলো, দুটো অভ্যুত্থানের ক্ষেত্রেই আমেরিকার নাম জড়িয়েছে। আমেরিকান ডিপ স্টেট নাকি এই অভ্যুত্থানের পেছনে আছে, তারাই নাকি আসলে কলকাঠিটা নেড়েছে। আসলে মাটিতে বাস্তব কিছু সমস্যা না থাকলে, সেই সমস্যাগুলো লক্ষ লক্ষ মানুষকে না আলোড়িত করলে, কেবল আমেরিকা চাইলো আর এক গণ অভ্যুত্থান ঘটে গেল, তেমনটা হওয়া আজ আর সম্ভব নয়। আর একা আমেরিকাই প্লেয়ার, বাকিরা সব কাঠি লজেন্স চুষছে, তেমনও তো নয়। মধ্য 60 থেকে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে বিরাট লড়াই চলছিল, সেই লড়াই তো ভারত থেকেই চালানো হচ্ছিল। ওই একই সময় থেকে বা তারও কিছুটা আগে থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, তৎকালীন যে পূর্ব পাকিস্তান, তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলনগুলো চলছিল, তারও অনেকটারই নীল নকশা ভারতেই হচ্ছিল। তার কারণ সেই সময় নেপালি কংগ্রেসের নেতারা ভারতে পড়াশুনো করছেন, বাংলাদেশের নেতাদের সঙ্গে ভারতের যোগাযোগ ভালো। ভারত নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক সরকার চেয়েছিল, আর নেপালের মানুষের মধ্যেও রাজার প্রতি ভক্তি ছিল বা আছে, কিন্তু তারা একটা টাইটুলের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দেখতে চেয়েছিল। তো তেমন একটা সময় জরুরি ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের টাকা পয়সা যোগান দেবার। অনেকেই জানেন যে নেপালের প্রথম বিমান ছিনতাই নেপালের রাজতন্ত্র বিরোধীরাই করেছিলেন। এক পুরনো একজন গোয়েন্দা বিভাগের কর্মকর্তার মুখে আমি শুনেছি, সেদিনে বিমান ছিনতাইয়ের নীল নকশা কিন্তু ভারতের সাহায্যেই তৈরি হয়েছিল। বিমান যখন দিল্লি রানওয়ের মাটি ছুঁয়েছে, তখন ককপিটে ঝড়ের বেগে ঢুকে পড়েছিলেন 3 নেপালি যুবক। বিমান চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে বলা হয়েছিল বিহারের ফরবেশগঞ্জ সেখানে উড়ানটা নিয়ে যেতে। ছোট্ট একটা এয়ারপোর্ট, যেখানে সবসময় প্লেন নামেই না। সেখানে অপেক্ষা করছিলেন আরো জনপাচিক বিদ্রোহী। ফরবেশগঞ্জে উড়ান পৌঁছতেই বিমান থেকে নগদের 3টে বাক্স, 3টে ট্রাঙ্ক ছিনতাই করে তারা পালালেন গভীর জঙ্গলে। সে অনেক টাকা, নেপালি মুদ্রায় প্রায় $4 লক্ষ সমান ছিল। আচ্ছা, বড্ড সোজা লাগছে না গল্পটা? বিহারের ফরবেশগঞ্জে তারা নামলেন, প্লেন লাগেজ কম্পার্টমেন্ট থেকে ট্রাঙ্ক বের করা হলো, তারা সেটা নিয়ে নিশ্চিন্তে পালালেন। না, এমন নয়।
সেদিন ভারত ছিল এই ঘটনার পেছনে, আর সেই 3 যুবকের একজন ছিলেন দুর্গাপ্রসাদ সুবেদী, যার স্ত্রী সুশীলা কার্কি আপাতত কেয়ারটেকার প্রধানমন্ত্রী নেপালের, যিনি নিজেও আবার বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। দুজনের সঙ্গেই ভারতের সম্পর্ক, ওপরতলার সম্পর্ক খুব ভালো। কাজেই খেলা কোন ছকে হয়েছে তা বুঝতে সময় লাগবে এবং পরে আলোচনাতে আসবে। তবু এখানে বলে রাখি, নেপালে এমনিতেই ভারত বিদ্বেষ আছে, আমি নিজে গিয়ে সেটা টের পেয়েছি, দেখেছি। কিন্তু এবারের এই অভ্যুত্থানে সেটা কিন্তু সামনে আসেনি। দু এক জায়গাতে ভারতীয় মিডিয়াকে ধাক্কি দেওয়া হয়েছে, কিন্তু সেটা বাকি অন্য মিডিয়ার সঙ্গেও হয়েছে, বিবিসির সঙ্গেও হয়েছে। কাজেই কাঠমান্ডু জুড়ে ভারত বিদ্বেষের ছায়া কিন্তু আমরা দেখিনি, যা আমরা বাংলাদেশে দেখেছিলাম। চলুন একটু পুরোনো কথাগুলো ঝালিয়ে নিই। বাংলাদেশের গণ অভ্যুত্থান, কোটা থেকে গণতন্ত্রের দিকে যাত্রা। বাংলাদেশের আন্দোলনটা শুরু হয়েছিল খুব ছোট্ট একটা দাবি নিয়ে, সবাই জানেন, যার পরে এক বিশাল গণজাগরণের রূপ নেয়। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। জমি কিন্তু অন্য জায়গায় তৈরি ছিল। হাইকোর্ট যখন মুক্তিযোদ্ধা কোটা 30% পুনর্বহাল করে, তখন থেকে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কিন্তু এই কোটা ছিল শুধু একটা স্ফুলিঙ্গ। এর পেছনের মূল কারণ ছিল অনেক গভীর, বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক সংকট, বাড়তে থাকা বৈষম্য, স্বজন পোষণ, দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের মধ্যে অনেক দিন ধরেই ক্ষোভ তৈরি করেছিল। বিশেষ করে শিক্ষিত তরুণদের জন্য চাকরির বাজারে সুযোগের অভাব ছিল মারাত্মক। প্রতি বছর 20 লাখ নতুন চাকরি প্রার্থীর উল্টো দিকে সরকারি পদ ছিল মাত্র 18,000। অর্থনৈতিক হতাশা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ না থাকা, এই দুটো বিষয় যুব সমাজকে তাদের আন্দোলনকে শুধুমাত্র ওই কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। আর এই আন্দোলন দীর্ঘস্থায়ী ছিল, এবং তার সঙ্গে ছিল ব্যাপক সহিংসতা, ব্যাপক ভাঙচুর, আগুন লাগানো। সরকারি বাহিনী এই আন্দোলন দমানোর জন্য চরম নৃশংসতা বেছে নেয়। উল্টো দিকে পুলিশ, র্যাব, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সবাই মিলে ছাত্রদের উপরে হামলা চালায়। শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়। কোনো হিসেব বলছে মৃতের সংখ্যা 1000-এরও বেশি। সরকারের এই নৃশংস দমন পীড়ন আন্দোলনকে দুর্বল করতে পারেনি, বরং এতে মানুষের ক্ষোভ আরো বেড়ে যায় এবং এটা একটা নির্দিষ্ট ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়। শেষের দিকে আমরা দেখেছি কেবল ছাত্ররাই মুখ ছিলেন না, সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিল। আন্দোলনের একমাত্র দাবি হয়ে ওঠে প্রধানমন্ত্রীর পদত্যাগ। দাবি 1, দফা 1, হাসিনার পদত্যাগ। এই আন্দোলনের আর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল জামায়াত ইসলামের ভূমিকা। সরকার এই মারমুখী আন্দোলনের মারপিট, হিংসের জন্য সরাসরি জামায়াতকে দায়ী করছিল। তাদের অভিযোগ ছিল জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে, পেছন থেকে আসলে আগুন জ্বালানোর চেষ্টা করছে। এবং তাদের হিংসা, তাদের যে কর্মকাণ্ড, সেটা দমনের জন্য শেখ হাসিনা সরকার জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু অনেকের মতে, অনেক বিশ্লেষকরা বলেন সেটা ছিল সরকারের এক ধরনের রাজনৈতিক কৌশল। জামাত প্রথম থেকেই কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল, তাদের ছাত্র সংগঠন আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু পুরো পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকার জামাতকে নিষিদ্ধ করে নিজেদের উপর থেকে মনোযোগ সরিয়ে নেবার একটা চেষ্টা করছিল। সে যাই হোক, এই পুরো ঘটনাটা আদতে প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর গভীর প্রভাব রয়েছে, যা আমরা কিন্তু নেপালের রাজনীতিতে দেখিনি। মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও নেপালে 4.5% মুসলমান আছেন, প্রায় 2%-এর বেশি খ্রিস্টান আছেন। যে এই মানুষজন আছেন। বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটা অত্যন্ত দুঃখজনক দিক ছিল সংখ্যালঘুদের ওপর আক্রমণ। ওই সময় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অসংখ্য আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সহিংসতা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্ত থাকার আবেদন জানাতে হয়েছিল। তিনি রীতিমতো আবেদন জানিয়েছিলেন, লিখিত আবেদন জানিয়েছিলেন যে এগুলো করবেন না। তবে অনেকেই আমাকে সেই সময়ও বলেছেন, এখনো বলেন, এইসব হামলা রাজনৈতিক প্রতিশোধেরই অংশ ছিল। কারণ সংখ্যালঘুদের, আবার বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনৈতিক সংকটে ধর্মীয় বিভাজন কতটা শক্তিশালী ভূমিকা রাখে তার একটা বড় প্রমাণ। নেপালের অভ্যুত্থান কিন্তু দুর্নীতি আর শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে হয়েছে। যুব বিদ্রোহের আপাত কারণ ছিল ভিন্ন। সরকার 28টা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরে বিক্ষোভের সূত্রপাত হয়। এটা ছিল নেপালের তরুণ প্রজন্মের যোগাযোগ তার একটা প্রধান মাধ্যম।
অসম্ভব মোবাইল স্যাভি একটা দেশ নেপাল। কিন্তু এই নিষেধাজ্ঞার পেছনে মূল কারণগুলো ছিল বাংলাদেশের মতো ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি, হাই আনএমপ্লয়মেন্ট। নেপালে 15 থেকে 24 বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল প্রায় 21%, 20.8%। এই অর্থনৈতিক সংকটের মধ্যেই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাসীনদের সন্তানদের বিলাসবহুল জীবনের ছবি নানান রকমের, খালি সন্তান নয়, বিভিন্ন মন্ত্রীদের স্ত্রী ইত্যাদিদের যে ছবি আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন রিলসে, নেপো কিডস ছড়িয়ে পড়ছিল, তখন তা সাধারণ মানুষের হতাশা স্বাভাবিকভাবে আরো বেড়ে গেছিল। এর ফলে এই ক্ষোভ কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে ছিল না, ছিল পুরো রাজনৈতিক ব্যবস্থাটার বিরুদ্ধে। আর নেপালের আন্দোলনটা ছিল খুব স্বল্পস্থায়ী, মাত্র 2 থেকে 3 দিন। এর পেছনে মূল কারণ ছিল সরকারের দ্রুত প্রতিক্রিয়া। বিক্ষোভ শুরু হওয়ার একদিনের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন, পালালেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো। আচ্ছা, ওলি কিন্তু পালিয়ে অন্য দেশে যাননি, উনি ওনারই মিলিটারির একটা এক জায়গায় সাহায্য নিয়ে সেখানে তাদের আশ্রয়ে রয়েছেন। সরকার এই দ্রুত পদক্ষেপগুলো আন্দোলনকারীদের মূল দাবি পূরণ করেছিল, যে ওকে পদত্যাগ করতে হবে, মন্ত্রিসভা ভেঙে দিতে হবে, নতুন মন্ত্রিসভা তৈরি করতে হবে। ফলে আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নামলো, তারা কিন্তু সহিংস দমন পূরণের পথে যায়নি, গুলি চালানো এগুলো হয়নি, বরং প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। নেপালের বিক্ষোভকারীরা স্পষ্টভাবে সেই মুহূর্তে সংবিধানের সংশোধন বা নতুন করে লেখার দাবি ইত্যাদি জানাচ্ছিল। তারা পার্লামেন্ট ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নতুন নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার গঠনের দাবি জানিয়েছিল। এই বিষয়গুলো প্রমাণ করে যে দুদেশের আন্দোলন রাজনৈতিক সাংবিধানিক পরিবর্তনের দাবি তুলেছিল, কিন্তু তাদের লক্ষ্যের ভিন্নতাও ছিল। বাংলাদেশের আন্দোলনকারীরা পুরো শাসন ব্যবস্থার এবং সংবিধানকে অস্বীকার করে, যে সংবিধান বলবৎ ছিল এতদিন, সেই গোটা সংবিধানটাকে অস্বীকার করে একটা নতুন রাজনৈতিক পদ্ধতির কথা বলছিলেন, নতুন সংবিধানের কথা বলছিলেন, যেখানে নেপাল তারা বর্তমান সংবিধানকে কেবলমাত্র সংস্কারের কথা বলেছে। নেপালের আন্দোলন ছিল সম্পূর্ণভাবে দুর্নীতি ব্যবস্থার বিরুদ্ধে, কোনো ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধেও নয়। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ শান্ত থাকার আহ্বান জানালেও রাজতন্ত্রের কোনো অবস্থান বা প্রভাব এই আন্দোলনে সেরকম ভাবে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। রাজতন্ত্রের পক্ষে কেউ নামার চেষ্টা করেননি তেমন নয়, কিন্তু কলকে পাননি। এমনকি না ডাকতেই শান্তি বৈঠকে রাজার প্রতিনিধি হিসেবে কিছু লোকজন এসে হাজির হলেও ছাত্র যুবকরা তার বিরোধিতা করেছিল এবং তাদেরকে চলে যেতে হয়েছিল। সব মিলিয়ে খালি চোখে দুদেশের মধ্যে দুটো অভ্যুত্থানের যে বহিরাঙ্গে কিছু মিল থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অন্তর্বস্তু একেবারে আলাদা। নেপাল আর কিছুদিন পরে যেমনটা ছিল তেমনটাই হয়ে যাবে। দুটো দেশের মধ্যে এই বিদ্রোহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মিল আর অমিল ছিল, যা তাদের পরিণতিতে কিন্তু একটা ভিন্নতা এনে দিচ্ছে বা দেবেও আগামী দিন। মিলগুলো দেখে নিন। দুদেশের তরুণ প্রজন্মের দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্ব, অর্থনৈতিক বঞ্চনা আন্দোলনে ছিল মূল কারণ। এটা 1 নম্বর। 2 নম্বর, দুটো বিদ্রোহী জেনজিদের দ্বারা পরিচালিত, যারা রাজনৈতিকভাবে প্রান্তিক বঞ্চিত বোধ করছিলেন। 3 নম্বর, দুটো ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল বিক্ষোভ সংগঠিত করার, অসন্তোষ ছড়িয়ে দেওয়ার একটা মূল হাতিয়ার। বাংলাদেশে #সেভ কোটা থেকে #গো হাসিনা গো, নেপালে #নেপোকিডস এর মতো হ্যাশট্যাগ আন্দোলনকে দ্রুত ছড়িয়ে দিয়েছিল। 4 নম্বর, দুদেশের ছাত্র যুবরা আগামী তত্ত্বাবধায়ক রাষ্ট্রপ্রধান হিসেবে শিক্ষিত, দুর্নীতি মুক্ত ছবি আছে এমন দুজনকে বেছে নিয়েছে। দেখুন, একধারে হচ্ছে সুশীলা কার্কি, তার একটা শিক্ষার একটা বড় দিক আছে, তিনি বিচারক হিসেবে একটা বড় কাজ করেছেন এবং তার একটা ভাবমূর্তি আছে। একইভাবে ডক্টর ইউনূস সেই ভাবমূর্তি ছিল, যার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। অমিলগুলো কোথায়? আন্দোলনের স্থায়িত্ব, সরকারের প্রতিক্রিয়া। বাংলাদেশের সরকার সহিংসভাবে আন্দোলন দমন করতে চেয়েছিল, যা উল্টো ফল দেয় এবং বিক্ষোভ দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে নেপালের সরকার দ্রুত পদত্যাগ দাবি মেনে নেওয়ার মাধ্যমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। এই যে আলাদা ব্যাপার, সেটার কারণে দুটো সরকারের রাজনৈতিক শক্তির যে ভেতরের যে অবস্থা, রাজনৈতিক চেহারাটা, সেটার জন্য এই ঘটনা ঘটেছে। শেখ হাসিনা 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন, তার দল ক্ষমতার প্রতিটা স্তরে মোটা শেকড় গেড়ে বসেছিল, তাই ক্ষমতা ছাড়া তার জন্য একটা অস্তিত্বের সংকটও ছিল। তাদের এতদিনের মৌলিক পটটা বজায় রাখার লড়াই ছিল।
অন্যদিকে নেপালের রাজনৈতিক ব্যবস্থা এমনিতেই ভঙ্গুর, এমনিতেই অস্থির। সেখানে 16 বছরের 14টা প্রধানমন্ত্রী হয়েছে। তাই কেপি শর্মা ওলির পদত্যাগ সে দেশের রাজনীতিতে ধারাবাহিকতার অংশ। ও গেছে। 2 নম্বর, ধর্মীয় রাজনৈতিক শক্তির ভূমিকা। বাংলাদেশে জামাতে ইসলামের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণ ছিল এবং আন্দোলনের পর সংখ্যালঘুদের ওপর সহিংস যে আঘাতগুলো নেমে আসে সেটাও আমরা দেখেছি। নেপালে কিন্তু এই ধরনের কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান, কোনো ধর্মীয় গোষ্ঠীর উপরে কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি। 3 নম্বর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং সেনাবাহিনী তার সুরক্ষার ব্যবস্থা করে। শেখ হাসিনার দেশ ত্যাগ তার সরকারের প্রতি জনগণের চূড়ান্ত অনাস্থা আর নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দিয়েছে। ওলির পদত্যাগ কিন্তু দেশেই অবস্থান করা তার সরকারকে আরো নিয়ন্ত্রিত, আরো স্বল্পস্থায়ী সংকটের এটা প্রতিফলন। শেখ হাসিনাকে হত্যা, অত্যাচার, দুর্নীতির দায়ে অভিযুক্ত করে বিচার শুরু হয়েছে না, তেমনটা কিন্তু এখনো অলিকে নিয়ে হয়নি। 4 নম্বর, সংবিধান এবং গণতন্ত্র। বাংলাদেশের ছাত্র যুবদের তরফে পুরনো সংবিধানকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে এবং নতুন সরকার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন সরকারের অনেক প্রশ্ন আছে। অন্যদিকে নেপালের নির্দিষ্ট সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে, যে অমুক তারিখে ঘোষণা হবে। বাংলাদেশে আন্দোলন নতুন একটা রাজনৈতিক পদ্ধতির দাবি জানাচ্ছে, কারণ সেখানে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার মতো সুনির্দিষ্ট রাজনৈতিক দাবিও ছিল। নেপালে বিদ্রোহের দাবি ছিল সীমিত পরিসরের, যা মূলত ব্যবস্থা সংস্কারের কথা বলেছে, পুরো ব্যবস্থা পরিবর্তনের জন্য নয়। 6 নম্বর, ভারত বিরোধিতা। বাংলাদেশে এই আন্দোলনে ভারত বিরোধিতা প্রবল ছিল। কিছু সূত্র থেকে জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের পরিস্থিতিকে নাকি অস্থিতিশীল করতে চেয়েছিল। ভারতের অনুকূলে থাকা বিভিন্ন বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশের ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এই যে আদানির সঙ্গে হাসিনার বিদ্যুৎ চুক্তি ইত্যাদি, এরকম আরো অনেক চুক্তি ছিল। নেপালে অন্তত এই আন্দোলন চলাকালীন ভারত বিরোধিতার কোনো উল্লেখ নেই। নেপাল এবং বাংলাদেশের এই দুটো ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতাদের জন্য একটা বড় বার্তা। এই অঞ্চলের তরুণ প্রজন্ম আর রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় নয়, তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠিত হতে এবং একটা অপ্রস্তুত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। এটা খুব পরিষ্কার। দুটো আন্দোলন দেখিয়েছে যে জনগণের জমে থাকা রাগ, ক্ষোভকে তারা আর অবহেলা করা যাবে না। ভারতের অলিতে গলিতে এই কথাগুলো শোনা যাচ্ছে। ইতিমধ্যে অমিত শাহ দেশের গোয়েন্দা প্রধানদের এইরকম কোন ক্ষেত্রে, মানে এইরকম বিক্ষোভ যে এখানে তৈরি হবে, এক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার নির্দেশ দিয়েছেন। মানে ছাত্র যুবকেরা যদি সত্যি রাস্তায় নামে তাহলে সেই ধরনের বিক্ষোভ মেটাতে কি কি করা যেতে পারে, মানে ছোটা মোটা ভাইও জানেন, ভাবছেন, অন্তত তার মাথায় এসেছে যে এই ধরনের বিক্ষোভ ভারতেও হতে পারে। নেপালের ক্ষেত্রে সরকারের দ্রুত প্রতিক্রিয়া এবং দাবি মেনে নেওয়ার ফলে আন্দোলন স্বল্পস্থায়ী হয়েছে এবং দেশটা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, যেখানে নতুন সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া হাজারো প্রশ্ন আর সমস্যা নিয়ে নাজেহাল। ঠিক কি হবে, ঠিক কি রকম চেহারা দাঁড়াবে আগামী দিনে বাংলাদেশের, এটা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে হয়তো একটা জায়গায় গিয়ে পৌঁছবে। এখনই সবার কাছে খুব পরিষ্কার নয়। তার কারণ ছাত্র যুবদের অবস্থান সে দেশের চলতি দলগুলোর অবস্থানের একেবারে বিপরীতে দাঁড়িয়ে আছে। এই দুটো ভিন্ন প্রেক্ষাপট, সরকারের ভিন্ন প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সংস্কৃতির যে আলাদা রাজনৈতিক সংস্কৃতি, একই ধরনের হতাশা থেকে তৈরি হওয়া দুটো আন্দোলনকে সম্পূর্ণ দুটো আলাদা পথে নিয়ে গেছে। তবে এসব কথা বলার মধ্যেই বলে রাখি, আমরা অনলুকা বিভিন্ন খবর আর সোর্সের মাধ্যমে খবর জোগাড় করে তার অ্যানালিসিস করি। হতেই পারে বেশ কিছু তথ্য জানতেই পারিনি, হতেই পারে অনেক কারণ আছে যা বুঝে উঠতে পারিনি, কিন্তু সে তো সময় বলে দেবে। সত্যিটা আজ নয় তো কাল বেরিয়েই আসবে। যে 71-এ কজন জানতো যে ভারত সরকার দেরাদুনে বাংলাদেশের যোদ্ধাদের ট্রেনিং দিচ্ছে, 73-এ নেপালের রাজতন্ত্র বিরোধীদের টাকা জোগাচ্ছে? কে জানতো এই কলকাতাতে বসেই চালানো হচ্ছিল রেডিও বাংলাদেশ? কে জানতো সেই রেকর্ডিং অনেক সময় আকাশবাণী কলকাতা থেকে আসতো? কে জানতো ত্রিপুরাতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার আলাদা ব্যবস্থা হয়েছিল? কে জানতো একটা গোটা ট্রেন হাইজ্যাক করা হয়েছিল ভারত আর নেপালের রাজতন্ত্র বিরোধীদের
মিলিত প্রচেষ্টায়। এসব কথা সময়ে জানা যায় না, অনেক পরে জানা যায়। যা জানা গেছে তা হলো অত্যাচার এক সীমা ছাড়ালে প্রতিবাদ হবে, আর সেই অত্যাচারের সঙ্গে যদি গণতন্ত্রহীনতা মিশে যায় তাহলে অভ্যুত্থান হবেই। হ্যাঁ, কিছু সাহায্য, কিছু আশ্রয় ইত্যাদি বাইরে থেকে আসতেই পারে, কিন্তু বিপ্লব আমদানিও করা যায় না, বিপ্লব রপ্তানিও করা যায় না। বিপ্লব অভ্যুত্থান দেশের মাটিতে মানুষ করে, ইতিহাস সাক্ষী। বিপ্লব সমাজকে দিয়ে দেয়, এগিয়ে দেয়, কখনো কখনো পিছিয়েও দেয়, কিন্তু শেষমেশ সমাজ চলে সামনের দিকে। সমাজের চালিকা শক্তি ধর্ম নয়, জাত নয়, ভাষা নয়। সমাজের চালিকা শক্তি হলো শ্রম, উৎপাদন আর বন্টন। সেই চালিকা শক্তি অভ্যুত্থানের জন্ম দেয়, বিপ্লবের জন্ম দেয়। সাময়িকভাবে দুপা পেছলে ইতিহাসের প্রেক্ষিতে শেষমেশ সমাজ এগোয়, দেশ এগোয়, বাংলাদেশ এগোবে, নেপালও এগোবেই। ভাবুন, বিষয়গুলো কিন্তু ভাবা দরকার। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।